হ্যালো বাচ্চো, কেমন আছো প্রত্যেকে? আশা করি প্রত্যেকে ভালোই আছো। আর আমি তোমাদের ডিবি স্যার, আমিও আছি বিন্দাস। তো যারা এখনো পর্যন্ত রিয়েল নাম্বার বা বাস্তব সংখ্যার পার্ট 1 দেখোনি, চট করে দেখে নাও, ঠিক আছে? তবেই কিন্তু পার্ট 2 ভালো করে বুঝতে পারবে। যেমন খেয়াল করো, যখন মায়েরা বাড়িতে সিরিয়াল দেখে কি হয়, যদি এপিসোড 2 না দেখে নিচে 3টা বুঝতে অসুবিধা হয়। এখানে একদম সেম, পার্ট 1 না দেখলে পার্ট 2 কিন্তু বুঝতে সমস্যা হবে। তো এই ভিডিও দেখার আগে অবশ্যই কিন্তু পার্ট 1টা দেখে নাও, ওকে? তো সেখানে আমরা লাস্ট করেছিলাম কি, মূলদ সংখ্যা বা রেশিওনাল নাম্বার নিয়ে ডিসকাস করেছিলাম। বাট আজ করবো কি আমরা, ও ঠিক উল্টোটা। উল্টো মানে কি বলো তো, অমূলদ সংখ্যা নিয়ে, অর্থাৎ ইরেশিওনাল নাম্বার নিয়ে ডিসকাস করব। তো একটু মনে করে দেখো, আমরা মূলদ সংখ্যার মধ্যে কি পড়েছিলাম, যে সমস্ত সংখ্যাকে পি বাই কিউ আকারে প্রকাশ করা যায়, যেখানে কিউ নট ইকুয়াল টু 0 এবং পি ও কিউ হচ্ছে পূর্ণ সংখ্যা, তাদেরকে কি বলা হচ্ছে, মূলদ সংখ্যা বলা হচ্ছে। যদি মূলদে পি বাই কিউ আকারে প্রকাশ করা যায়, তাহলে নিশ্চয়ই অমূলদে কী হবে, পি বাই কিউ আকারে প্রকাশ করা যাবে না। অর্থাৎ অমূলদ সংখ্যা তাকেই বলবো আমরা যাদেরকে পি বাই কিউ আকারে প্রকাশ করা যাবে না, মানে এই ফর্মটাতে প্রকাশ করা যাবে না, ঠিক আছে? তাদেরকে কি বলা হচ্ছে, অমূলদ সংখ্যা বলা হচ্ছে, ঠিক আছে? আর যেখানে সবসময় মনে রাখবে যে কিউ নট ইকুয়াল টু 0। তাহলে এখন ব্যাপারটা ভাববার আছে, তাহলে এইরকম সংখ্যা দেখতে কীরকম হয়। তো কয়েকটা এক্সাম্পল নিয়ে যাক। তো মন দিয়ে খেয়াল করো, আমরা কি জেনেছি অলরেডি, যে রুট ওভার অফ 2 কখন এই মানটা ভেঙে দেখবে, ক্যালকুলেটর নেবে আর ফেলে দেখবে কত পাচ্ছ। খেয়াল করে দেখবে যার মানটা 1.414 চলতেই থাকে কন্টিনিউয়াসলি, স্টপ আর হয় না। কখন কাজ করবে, রুট ওভার অফ 3কে ভেঙে দেখবে, কত হবে জানো, 1.732, মানটা কন্টিনিউয়াসলি চলতেই থাকবে, ঠিক আছে? এই কখনো শেষ হবে না। অর্থাৎ এইরকম মানকে কি বলা হচ্ছে, অমূলদ সংখ্যা বলা হচ্ছে। কি বলা হচ্ছে, অমূলদ সংখ্যা। যে রুট ওভার অফ 2, রুট ওভার অফ 3। কিন্তু মনে মনে ভাবছো, তাহলে কি রুট ওভার অফ 4 অমূলদ সংখ্যা হবে নাকি? একদমই না। কি করে বুঝলাম, খেয়াল করো মন দিয়ে। 4কে ভাঙলে কত হয়, যে 2 × 2 হয়ে যায়, হয় কি হয় না? আর আমরা কি জানি, রুটের মধ্যে যখনই দুটো মান থাকবে কি হবে, একটা মান বাইরে চলে আসবে। অর্থাৎ কি হবে, 2 থেকে একটা 2 বাইরে চলে আসবে। তাই খেয়াল করে দেখো, 2 এর কি মাথায় কোনো রুট আছে নাকি? কোনো রুট ফুট কিছু নেই। 2 কি একা আছে, একা মানে কি বলতে পারি, এটা একটা পূর্ণ সংখ্যা। আর পূর্ণ সংখ্যা কি হয়ে যায়, মূলদ সংখ্যা হয়ে যায়। সুতরাং কি বলতে পারি আমরা, রুট ওভার অফ 4 হলো একটা মূলদ সংখ্যা, কখনোই কিন্তু এটা একটা অমূলদ সংখ্যা হবে না। আবার ধরে নাও রুট ওভার অফ 100 বলেছে, তাহলে 100কে ভাঙলে কত হয়ে যায়, নিশ্চয়ই 10 × 10 বলতে পারি আমরা। তো 10 × 10 মানে কি বলতে পারি, রুটের মধ্যে মোট দুখানা মান আছে। আর যখনই রুটের মধ্যে মোট দুটো মান থাকবে কি হবে, সেখান থেকে একটা মান বাইরে চলে আসবে। কনসেপ্টটা কি বুঝে যাচ্ছে? তখন কি বলতে পারি, তখন কোনো মতে কিন্তু এটা একটা অমূলদ সংখ্যা থাকবে না, এটা একটা মূলদ সংখ্যা থাকবে। বাট তাহলে অমূলদ হবে কখন, খেয়াল করে দেখো, রুট ওভার অফ বললাম 18 আছে, কত আছে বললাম, 18 আছে। এখন 18কে ভাঙলে কত পাচ্ছি, 2 × 9 = 18, 3 × 3 = 9, কত পেলাম, 2, 3 আর 3 পেলাম। তো লেখো মানটা, 18 মানে কত পেয়েছি, 2 × 3 × 3 পেয়েছি। আর আমরা কি জানি, রুটের মধ্যে দুটো থাকলে একটা আসতে পারবে। তো 3 তো দুটো আছে, একটা রুট থেকে বাইরে চলে আসলো, বা 2 তো একটা আছে, তখন তাহলে কি হবে, এ বাইরে বেরোতে পারবে না, অর্থাৎ রুটের মধ্যেই পড়ে থাকবে। আর যখন পুরোপুরিভাবে রুট থেকে যখন মানটা বাইরে আসতে পারবে না, সেরকম মানকে কি বলা হবে, অমূলদ সংখ্যা বলা হবে। অর্থাৎ কি বলতে পারি, 3√2 হলো একটা অমূলদ সংখ্যা, ওকে? তো এতগুলো যে এক্সাম্পল নিয়েছি মন দিয়ে খেয়াল করো, সব কিন্তু রুট আকারে নিয়েছি আমরা। আবার অন্যরকমভাবে আমরা নিতে পারি অমূলদ সংখ্যার এক্সাম্পল। কীরকম বলো তো, খুব ইন্টারেস্টিং দেখতে হয় ওই অমূলদ সংখ্যাগুলোকে। খেয়াল করো, আমি বললাম কি 0.10 নিলাম, নেক্সট টাইম বললাম কি 100 নিলাম, তারপরে করলাম কি 1000 নিলাম, তারপরে কত নেব, 3টে আছে, 4টে 0কে নেব, তারপর কত করব, 5টা 0কে নিলাম, ঠিক আছে? এমন পরিমাণটা চলতে থাকবে। মানে ব্যাপারটা খেয়াল করে দেখো, একই মান কিন্তু বারবার পাবো না আমরা, যে একের থেকে অপরটা মানে সামান্য পরিবর্তন হবে, ঠিক আছে? তো এমন নিতে পারো, ধরে নাও
0.23 নিলাম, দেন করলাম কি 233, দেন করলাম কি 2333, দেন করলাম কি 23333, ঠিক আছে? এরকম করে চলতে থাকবে। সেরকম মানকে কি বলা হচ্ছে বলো তো? অমূলদ সংখ্যা বলা হচ্ছে। ওকে, এগুলো কি বললাম? অমূলদ সংখ্যার এক্সাম্পল। কিন্তু কেউ ভাবছে যদি একই রকম মান রিপিট করে, মানে ধরে নাও 0.23, মানটা কোনো পরিবর্তন হলো না, 23 থাকলো, 23 23 23 23, এমন করেই মানটা পরিবর্তন হতে থাকলো। মানে খেয়াল করে দেখো, একই রকম মান কিন্তু পরিবর্তন হচ্ছে। তাহলে এইরকম মানকে কি আমরা অমূলদ বলতে পারবো? দুটোর মধ্যে ডিফারেন্টটার মধ্যে খেয়াল করো, এখানে কি হয়েছে? একই রকম মান কিন্তু রিপিট হয়নি, আগের সাপেক্ষে অপর মানটা সামান্য পরিবর্তন কিন্তু হচ্ছে। বাট এখানে কি হয়েছে? একই রকম মান কিন্তু পরিবর্তন হচ্ছে। আর যখন একই রকম মান পরিবর্তন হবে, তখন সেই রকম মানে কি করতে পারি যেন আমরা একটা স্পেশাল সিম্বল দিয়ে লিখতে পারি। এতবার রিপিট না করে কি করতে পারি, যে 0.23 যে মানটা রিপিট করবে তার মাথায় একটা বার সিম্বল দিয়ে ডিনোট করতে পারি। কি করতে পারি? একটা বার সিম্বল দিয়ে ডিনোট করতে পারি। আবার ধরে নাও 0.666666 মানটা চলতেই থাকছে, তখন কি করব? যেহেতু 6 মানটা বারবার রিপিট করছে, তাই করব কি আমরা অনলি 0.6 মাথায় বার দিয়ে রিপ্রেজেন্ট করতে পারি। ঠিক আছে? আবার ধরে নাও 0.142857 142857 142857, একই রকম মানটা চলতেই থাকছে। তখন একই রকম যেই পার্টটা চলবে কি করব আমরা, সেই মানটাকে একবার লিখব 0.142857, লিখে করব কি এই পুরোটা মাথায় বার দিতে পারি। তাহলে এই রকম কি একটা ভাবে লিখতে পারি নাকি আমরা? না, হয় তোমরা এরকম ভাবে রিপ্রেজেন্ট করো, বা কি করতে পারি 0.23 এর মাথায় কি করে দাও বলো তো, একটা ডবল ডট দিয়ে দাও বা পৌনঃপুনিকে বসিয়ে দাও। কত অবধি বসাবো আমরা? মন দিয়ে খেয়াল করো, 23 মানটা রিপিট করেছে, তো যত অবধি মানটা রিপিট করবে তত পর্যন্ত মানটা ডট ডট বসিয়ে দেবো আমরা। এখানে আবার খেয়াল করো 1 থেকে 7 পর্যন্ত মানটা রিপিট করেছে, তাই করবো কি আমরা 0.142857 কে লিখবো আমরা। লিখে করবো কি 1 থেকে 7 পর্যন্ত রিপিট করার ফলে আমরা 1 থেকে 7 পর্যন্ত মানটাকে বসিয়ে দেবো আমরা। ঠিক আছে? আর যদি মানটা এরকম রিপিট করে যায় বা ফিরে ফিরে চলে আসে, তখন সেইগুলোকে কিন্তু কখনোই আমরা অমূলদ সংখ্যা বলতে পারবো না। মানে কি, এদেরকে কখনোই p/q আকারে প্রকাশ করতে পারবো না, মানে এগুলো কিন্তু অমূলদ সংখ্যা। বাট যারা এরকম রিপিট করে যাবে, কি বললাম, যারা এরকম রিপিট করে যাবে ওদেরকে একটু পরে গিয়ে আমি তোমাদেরকে শেখাবো, এদেরকে কিন্তু p/q আকারে প্রকাশ করা যায়, প্রকাশ করা যায়। আর যদি এদেরকে p/q আকারে প্রকাশ করা যায়, তাহলে কি এরা অমূলদ সংখ্যা? একদমই না। এরা তাহলে কি হয়ে যাবে? অবশ্যই মূলদ সংখ্যা হয়ে যাবে। তাহলে বেসিক ডিফারেন্সটা কি বুঝতে পারছো তোমরা, যে কখন মূলদ হবে কখন অমূলদ হবে? যখন এরকম রিপিট করবে না তখন হয়ে যাচ্ছে কি অমূলদ। বাট যদি কোনো সেম পার্ট রিপিট করে যায়, দেন কি বলতে পারি আমরা, ওদিকে p/q আকারে প্রকাশ করতে পারবো, অর্থাৎ সেই মানটা কি হয়ে যাবে, একটা মূলদ সংখ্যা হয়ে যাবে। এটা মনে থাকবে তো? এটা মনে যেমন থাকে। ওকে, তো এবার করবো কি আমরা, এই যে কনসেপ্টটা শিখলাম এর উপর বেস করে আমরা কোশ্চেন দেখে 1.2টা করার চেষ্টা করি। ঠিক আছে? তো ফার্স্ট কোশ্চেনগুলো মন দিয়ে খেয়াল করো, সত্য মিথ্যে যেখানে বার করতে বলেছে। ফার্স্টে কি বলেছে, 1 নম্বরটা, দুটি মূলদ সংখ্যার সমষ্টি সর্বদাই মূলদ সংখ্যা হবে। মূলদ সংখ্যা মানে কি বলতে পারি, ধরলাম 3 কি একটা মূলদ সংখ্যা, তাই তো? 4 কি একটা মূলদ সংখ্যা, এদিকে যোগ করে কত পাচ্ছি 7, মানে কি বলতে পারি যোগফলটা কি হচ্ছে, একটা মূলদ সংখ্যাই হয়ে যাচ্ছে। মানে মনে রাখবে, দুটো মূলদ সংখ্যার সমষ্টিটা বা যোগফলটা সবসময় কিন্তু একটা মূলদ সংখ্যাই হবে, এটা অবশ্যই সত্য বলতে পারি। ঠিক আছে? সত্য এটা হবে। 2 নম্বরটা কি বলেছে, দুটি অমূলদ সংখ্যার সমষ্টি সর্বদাই অমূলদ সংখ্যা। মানে কি ব্যাপারটা, দুটো অমূলদ সংখ্যা আমরা যোগ করব, যোগ করে দেখবো সবসময় কি অমূলদ পাবো নাকি আমরা। মন দিয়ে খেয়াল করো, যেমন ধরে নাও বললাম কি 5, বা এটা বললাম যে √2 বললাম, কি বললাম √2 বললাম। ঠিক আছে? √2 বললাম, প্লাস করলাম কি এর সাথে আমরা যে √2 কে যোগ করলাম। ওকে, তো যোগ করলে কত হবে জানো,
খেয়াল করে দেখো √2 এখানে একবার আছে, এখানে একবার আছে, তার মোট কতবার হয়ে গেল? দুবার হয়ে গেল, মানে কি 2√2 হয়ে গেল। যখন রুটের মানকে যোগ করতে কি করতে হয় বলো তো? সহগটা যোগ করতে হয়। তো এর সঙ্গে কিছু নেই মানে কত আছে? 1 আছে, এখানে 1 আছে, তো 1 + 1 করলে 2 পাচ্ছি, তো 2√2 হয়ে গেল। গিভ অ্যানাদার এক্সাম্পল, ধরুন 5√3 আছে প্লাস কত আছে? 4√3 আছে। তো খেয়াল করে দেখো √3 পার্টটা একই রকম আছে, তখন কি করতে পারবো বলো তো? আমরা সহগটাকে প্লাস করতে পারবো। তো 5 + 4 করলে কত পাচ্ছি আমরা? 9√3 হয়ে যাচ্ছে। যদি এরকম রুট পার্টটা একই রকম না থাকে, যেমন বললাম কি 2√2 আছে প্লাস কত আছে? 3√5 আছে, তখন কি মানটা প্লাস করতে পারবো? কোনো মতেই পারবো না। কেন বলো তো? √2 আর √5 সেম না হওয়ার জন্য সহগটা কখনোই যোগ করা যাবে না। ঠিক আছে? তা আলটিমেটলি খেয়াল করে দেখো দুটো অমূলদ সংখ্যা যোগ করে কি পাচ্ছি আমরা? অমূলদ সংখ্যা পাচ্ছি আমরা, তাই কি না? অমূলদ সংখ্যা পাচ্ছি। কিন্তু খেয়াল করো আমি একটা এমন এক্সাম্পল লিখছি, একটা হচ্ছে 5 + √2 আর হচ্ছে 5 - √2। ঠিক আছে? এওতে একটা অমূলদ সংখ্যা, এওতে একটা অমূলদ সংখ্যা। এখন দেখো দুখানা মানকে প্লাস করলে কি পাচ্ছে, দেখা যাক। প্লাস করলে কি হবে দেখো, +√2 - √2 বারটা কি হলো? কেটে গেল। কেটে কত পড়ে আছে? 5 + 5 পড়ে আছে, প্লাস করলে কত পাচ্ছি আমরা? 10 পাচ্ছি, রাইট? তো নিশ্চয় 10 তো একটা অমূলদ সংখ্যা হতে পারে না। এটা কি সংখ্যা? একটা মূলদ সংখ্যা। এটা অবশ্যই মনে রাখবে, দুটো অমূলদ সংখ্যা যোগ করে অমূলদে পেতে পারি, আবার কি পেতে পারি? মূলদে পেতে পারি। তাই এটা বলতে পারি সর্বদা কিন্তু অমূলদ পেতে পারবো না, তাই ইয়া কিন্তু অবশ্যই একটা মিথ্যা। এবার আমরা থার্ড কোশ্চেনটা করব। খেয়াল করো মন দিয়ে কি বলেছে, দুটি মূলদ সংখ্যার গুণফল সর্বদা মূলদ সংখ্যা হবে। তো মন দিয়ে খেয়াল করো, দুটো মূলদ সংখ্যা গুণ করলে কি হয়? মূলদ সংখ্যা হবে। দেখা যাক, ধরলাম 2 × 5 করলাম, কত পাচ্ছি আমরা? 10 পাচ্ছি, তাই তো? ধরলাম 7 × 0 করলাম, বললে কত পাচ্ছি? 0 পাচ্ছি। 0 তো একটা মূলদ সংখ্যা, তাই তো? তাই কি বলতে পারি আমরা? যখন তুমি যাই মূলদ সংখ্যা নাও না কেন, যখন তোমরা গুণ করবে অবশ্যই তোমরা কিন্তু মূলদ সংখ্যাই পাবে। ঠিক আছে? এ কিন্তু অবশ্যই সত্য বা ট্রু হবে। ঠিক আছে? দেন 4 নম্বরটা আবার কি বলেছে? বলেছে দুটি অমূলদ সংখ্যার গুণফল কি সর্বদা অমূলদ হবে? ভাববার বিষয়। আচ্ছা, অমূলদ সংখ্যা গুণ করলে কি অমূলদই পাবো আমরা? মন দিয়ে খেয়াল করো, বললাম √2 × √3। মনে রাখবে এদেরকে কিন্তু যোগ করা যাবে না, কিন্তু গুণ করা যাবে। কিরকম গুণ করতে হয় জানো? খেয়াল করে দেখো, রুটের মধ্যে যেই মানটা থাকবে, তো রুট পার্টটা কিন্তু গুণ হয়ে যায়, মানে কি √3 × 6 হয়ে গেল। এমন একটা মান দিয়েছে, ধরে নাও যে 3√2 আছে ইন্টু কত? 5 আছে, কত আছে? 5 আছে। তো এরকম গুণ কিভাবে করব? মনে রাখবে রুটের বাইরের মানটা গুণ হবে, আর ভেতরের পার্টটা গুণ হয়ে যাবে। তো 5 আর 3 বাইরে আছে, 3 × 5 = 15 হয়ে গেল, আর ভেতরে কত আছে? 5 আর 2 আছে, 5 × 2 কত পাচ্ছি আমরা? 10 পেয়ে যাচ্ছি। খেয়াল করে দেখো, যখন অমূলদকে গুণ করছি কি পাচ্ছি আমরা? অমূলদ পাচ্ছি, তাই তো? অমূলদ পাচ্ছি আমরা। হবে কি হবে না বলো? আবার খেয়াল করো, অমূলদ পাচ্ছি। আবার খেয়াল করো যে দুটো অমূলদকে গুণ করে কখন মূলদ পাচ্ছি। খেয়াল করে ধরে নাও যে √2 এর সাথে বললাম কি, আর √2 কেই গুণ করলাম, তখন তাহলে কত হয়ে যাবে বলো দেখিনি? খেয়াল করো মন দিয়ে, √2 2 কত পাচ্ছি? 4 পাচ্ছি। আর 4 মানে কি বলতে পারি? 2 × 2, সেই মুহূর্তে কি হবে? একটা 2 বাইরে চলে আসবে, তাই তো? একটা 2 বাইরে চলে আসলো, তাহলে কি এখন এটা অমূলদ সংখ্যা থাকছে? আর কি থাকছে? দুটো অমূলদ সংখ্যা ছিল, বাট গুণ করে কি পাচ্ছি আমরা? মূলদ পেয়ে যাচ্ছি। তার মানে অবশ্যই মনে রাখবে, অমূলদ সংখ্যা গুণ করে মূলদে পেতে পারি, অমূলদে পেতে পারি। এখানে কি বলেছে? সর্বদা মূলদ বলেছে, তাই কি অবশ্যই এটা মিথ্যা হয়ে যাবে। ঠিক আছে? 5 নম্বরটা কি বলেছে? বলছে প্রতিটি মূলদ সংখ্যাই বাস্তব সংখ্যা। কি বললাম? প্রতিটি মূলদ সংখ্যাই বাস্তব সংখ্যা। মনে রাখবে, আমরা যা সংখ্যা পড়ে এসেছি বা যা সংখ্যা পড়বো ক্লাস 10 পর্যন্ত সবাই বাস্তব। ওকে, এর অবশ্যই মনে রেখো, প্রতিটি মূলদ সংখ্যা কি সংখ্যা? বাস্তব সংখ্যা। তাই এখন অনেকে মনে মনে ভাবছো, আচ্ছা স্যার, বাস্তব মানে তো বুঝলাম যে সমস্ত অঙ্ক আমরা করে এসেছি আর যে সমস্ত সংখ্যা ব্যবহার করে এসেছি আমরা,
তাহলে অবাস্তব সংখ্যা কোনগুলো? আর মনে রাখবে অবাস্তব সংখ্যা অপর নাম হলো কাল্পনিক সংখ্যা বা ইমাজিনারি নাম্বার। এটা কীরকম দেখতে হয় জানো? কাল্পনিক সংখ্যা দেখতে হয় রুটই থাকবে, বাট যদি রুটের মধ্যে কোনো একটা নেগেটিভ মান চলে আসে, -7 বললাম রুট ওভার অফ, সেই সমস্ত মানকে কি বলা হয় জানো? কাল্পনিক সংখ্যা বলা হয়। কি বলা হয়? কাল্পনিক সংখ্যা বা ইমাজিনারি নাম্বার বলা হয়। তাই মনে রাখবে আজ পর্যন্ত এমন নাম্বার নিয়ে আমরা কখনো ডিল করব না, ঠিক আছে? কি করব? অনলি প্লাস নিয়ে কাজ করব আমরা। সেই কারণে মনে রাখবে এটা, আমরা যা অঙ্ক করব সবাই কিন্তু বাস্তব সংখ্যার অঙ্ক করব। তাহলে এমন কাজ কবে করবো আমরা? এখানেও কাজ আছে ক্লাস 11-এ যখন উঠবে তোমরা, যখন তোমরা সায়েন্স নিয়ে পড়বে, সেখানে চ্যাপ্টার আছে একটা কমপ্লেক্স নাম্বার, সেখানে তোমরা শিখতে পারবে, ঠিক আছে? তাই কী হবে এটা? প্রতিটি মূলদ সংখ্যা অবশ্যই বাস্তব সংখ্যা, সত্য এটা। 6 নম্বরটা কী বলেছে? প্রতিটি বাস্তব সংখ্যাই অমূলদ সংখ্যা। তাহলে এই ব্যাপারটা বলতে চাইছে কি, বাস্তব সংখ্যা মানে কি অমূলদ হবে নাকি? একদমই না। আমি কি পড়ে এসেছি? বাস্তব সংখ্যার মধ্যে কী কী পড়ছে? স্বাভাবিক সংখ্যা পড়ছে, পূর্ণ সংখ্যা পড়ছে, অখণ্ড সংখ্যা পড়ছে, মূলদ সংখ্যা পড়ছে, অমূলদ সংখ্যা পড়ছে। কত সংখ্যা পড়ছে? তাহলে শুধু কি অমূলদকে বাস্তব বলতে পারি? কখনোই বলতে পারি না, ঠিক আছে? তো এটা কিন্তু অবশ্যই একটা মিথ্যা স্টেটমেন্ট হয়ে যাবে। এবারে সেকেন্ডের কোশ্চেনটার মধ্যে খেয়াল করো কি বলেছে। কি বলেছে? অমূলদ সংখ্যা কি বলেছে, আর 4টি অমূলদ সংখ্যা লিখতে বলেছে। আমি তো আগেই বললাম যে সমস্ত সংখ্যাকে p/q আকারে প্রকাশ করা যায় না, যেখানে p ও q বলতে পারি আমরা পূর্ণ সংখ্যা, এবং q নট ইকুয়াল টু 0, তাদেরকে কি বলা হচ্ছে? অমূলদ সংখ্যা বলা হচ্ছে। এক্সাম্পল, কত এক্সাম্পল লাগে বলো না, সব বলে দিচ্ছি আমি। √2, √3, √5, √7, 9 কিন্তু হবে না, √11, কত সংখ্যা আছে এইগুলো লিখে দাও। এটাও বলতে পারি আমরা যে 0.1010010000 এমন সোন, ঠিক আছে? এসবই কিন্তু অমূলদ সংখ্যার এক্সাম্পল। এরকম জেগে শুনে যে কোনো 4টে এক্সাম্পল বলে দেবে, ওকে? এবার 3 কোশ্চেনগুলো আছে কি বলেছে, আমার চেক করতে বলেছে যে কোনটা মূলদ সংখ্যা কোনটা অমূলদ সংখ্যা। তো ফার্স্ট মন দিয়ে খেয়াল করে 1 নম্বরটা কি বলেছে? √9 বলেছে। 9কে ভাঙলে কত হয়? 3 × 3 হয়ে যায়। রুটের মধ্যে দুখানা মান থাকা মানে কি হবে? একটা মান বাইরে চলে আসবে, তাই কি বলতে পারি? 3-এর উপরে তো কোনো রুট নেই, তাই কি বলতে পারি? অবশ্যই একটা কি সংখ্যা? মূলদ সংখ্যা। ব্যাপারটা আশা করি মাথার উপর দিয়ে গেল না, মাথার ভিতরে ঢুকেছে? এটা কি বলতে পারি? অবশ্যই মূলদ সংখ্যা। 2 নম্বরটা কি চেক করতে বলেছে? √225 কতবার করতে বলেছে? 225, তাই তো? তো মন দিয়ে খেয়াল করো। তো 225 কে ভাঙলে কত হয়? 5 × 4 = 20, 5 × 5 = 25, 5 × 9 = 45, আর 3 × 3 = 9। তো 225 মানে কত পেয়েছি? যে 5 × 5 × 3 × 3, তাই তো? 3 × 3। আর কি জানি আমি সবসময় রুটের মধ্যে কি হয়? জোড়া থেকে একটা মান বাইরে চলে আসে, তো 5 বাইরে আসলো আর 3টা বাইরে চলে আসলো, মোট তাহলে কত পেয়ে গেলাম আমরা? 15 পেয়ে গেলাম। তো 15-এর মাথায় কোনো রুট আছে? নেই, তাই কি বলতে পারি? অবশ্যই একটা কি সংখ্যা? মূলদ সংখ্যা, ঠিক আছে? বা রেশনাল নাম্বার। 3 নম্বরটা কি বলেছে? √7 বলেছে। √7 এই মানটা ভাঙলে কত হয়? মন দিয়ে খেয়াল করে দেখো, 7 কি রুট থেকে বাইরে বেরোতে পারবে? কখনোই পারবে না, তাই কি বলতে পারি? অবশ্যই √7 একটা অমূলদ সংখ্যা। কি বললাম? এটা একটা অমূলদ সংখ্যা বা ইরেশনাল নাম্বার। 4 নম্বরটা কি বলেছে? √50 বলেছে। তো 50 কে প্রথমে ভেঙে ফেলো। 50, 2 × 25 = 50, আর 5 × 5 = 25। তো মন দিয়ে খেয়াল করে পড়ে 50 মানে কত পেয়েছি? 2 × 5 × 5 পেয়েছি। রুটের মধ্যে 5 তো দুবার আছে, তাই কি হবে? 5টা বাইরে চলে আসবে, বাট 2 তো একা আছে, ও তো ভিতরে একাই পড়ে থাকবে। তো যেহেতু পুরোপুরি রুট থেকে মানটা বাইরে বেরোতে পারছে না, তাই কি বলবো? অবশ্যই এটা একটা অমূলদ সংখ্যা। ঠিক আছে? দেন 5 নম্বরটা পরে কি বলেছে? এবারে √100 বলেছে। তো √100 মানে কি বলতে পারি? 10 × 10, এরপরে কি হবে? একটা 10 বাইরে আসবে, একটা 10 মানে কি বলতে পারি? মাথায় কোনো রুট নেই, এরপরে কি হয়ে গেল? এটা মূলদ সংখ্যা হয়ে গেল। কি হয়ে গেল? মূলদ সংখ্যা হয়ে গেল, ঠিক আছে? এটা অবশ্যই মনে রেখো।
এবার 6 নম্বরটা খেয়াল করো কি বলেছে মাইনাস রুট ওভার অফ 81। খেয়াল করো কিন্তু মাইনাস কিন্তু বাইরে আছে, ভেতরে কিন্তু নেই। 81 কে ভাঙলে কত হয় রুট ওভার অফ 9 × 9 করলে কত পাচ্ছি 81 পাচ্ছি। এরপরে কি হবে একটা 9 রুট থেকে বাইরে চলে আসবে, ঠিক আছে। তো 9টা কি বলতে পারে, অবশ্যই একটা মূলদ সংখ্যা বলতে পারি, যেহেতু মাথায় কোনো রুট নেই, তাই তো অবশ্যই একটা মূলদ সংখ্যা বা রেশনাল নাম্বার। দেন কোশ্চেন নম্বর 7 কি আছে, রুট ওভার অফ 42 আছে, কত আছে 42 আছে, রাইট। তো খেয়াল করো মন দিয়ে, 42 কে ভাঙলে কত হচ্ছে 2 21 42 আর 3 7 21। তো খেয়াল করো মন দিয়ে, 42 মানে কি 2 × 3 × 7, কোনো মানই বাইরে বেরোতে পারবে না। 2ও একা আছে বেরোতে পারবে না, 3ও একা আছে বেরোতে পারবে না, 7ও একা আছে বাইরে বেরোতে পারবে না। তাই কি বলতে পারি, এই অবশ্যই একটা অমূলদ সংখ্যা, তাই তো। পাঁচ 6 7 8, তাই তো 8। রুট ওভার অফ 29, এটা তো ভাঙাই যাবে না, একে ভাঙা যাবে না, কি ভাঙা যাবে না, তাই কি রুটের মধ্যে একা পড়ে থাকবে, একা পড়ে থাকা মানে কি বলতে পারি, এই অবশ্যই একটা অমূলদ সংখ্যা। আর লাস্ট কোশ্চেন নম্বর 9 কি বলেছে, মাইনাস রুট ওভার অফ 1000, 1000, তাই তো 1000 মানে কি নিচে 100 কে 10 কে 3 বার গুণ করতে হবে, 10 × 10 × 10 তবে তো 1000 হবে। আর 3 বার থাকা মানে কি একটা 10 বাইরে আসলো, আর কি এই 10টা একাই পড়ে আছে, ভেতরে একাই পড়ে থাকবে, যেহেতু মানটা পুরোপুরি বাইরে বেরোতে পারলো না, তাই কি বলতে পারি, এই অবশ্যই একটা অমূলদ সংখ্যা, ঠিক আছে, এই অবশ্যই একটা অমূলদ সংখ্যা। ওকে, তো এবার জানবো কি আমরা, দেখো আগের ক্লাসে আমরা কি জেনেছিলাম, কি করে মূলদ সংখ্যাকে সংখ্যা রেখার মধ্যে স্থাপন করতে হয়। আজকে জানবো কি আমরা, কি করে অমূলদ সংখ্যাকে সংখ্যা রেখার মধ্যে স্থাপন করতে হয়, ঠিক আছে। তো সেটা জানার জন্য ফার্স্ট তোমাকে একটা কনসেপ্ট জানতে হবে, সেটা হলো পিথাগোরাসের উপপাদ্য। কি বললাম, সেটা হলো পিথাগোরাসের উপপাদ্য। ব্যাপারটা আবার কিরকম জিনিস রে বাবা, তো এইটা জানার জন্য ফার্স্ট তোমাকে কি জানতে হবে, কি বলতো, একটা তোমাকে একটা সমকোণী ত্রিভুজ নিয়ে আইডিয়া থাকতে হবে। সমকোণী ত্রিভুজ মানে কি, অনেকেই ভুল করে এটা, কি বলে বলো তো ওরা, সমকোণী মানে কি 3টে কোণই সমান, একদমই কিন্তু না। 3টে কোণ সমান হলে ওকে সমবাহু বলা হয়, ঠিক আছে। আর সমকোণকে বলা হয় 90 ডিগ্রি, মানে যখন একটি কোণের মান 90-র সাথে সমান হয় তাকে সমকোণ বলা হয়, ওটা মনে যেমন থাকে। আর যে ত্রিভুজের মধ্যে একটা কোণ 90 ডিগ্রি তাকে সমকোণী ত্রিভুজ বলা হয়। আর সেই ত্রিভুজের মধ্যে বিপরীত বাহুটা মানে 90-র বিপরীত বাহুটাকে অলওয়েজ অতিভুজ বলা হয়। কি বললাম, একে অতিভুজ বলা হচ্ছে, ঠিক আছে, অতিভুজ। এর নাম কি বলতে পারি আমরা, লম্ব। এর নাম কি বলতে পারি বলতো আমরা, ভূমি। এই সমকোণী ত্রিভুজের এই 3টে বাহুর নামটা মনে রেখো, অতিভুজ, লম্ব আর ভূমি। ওকে, এই 3টে বাহুর মধ্যে একটা রিলেশন তোমাদেরকে মনে রাখতে হবে। কীরকম রিলেশন বলো তো, খেয়াল করে দেখবে যে এই ফিগারটার মধ্যে কি বলতে পারি আমরা, সবথেকে বড় বাহু কোনটা, অতিভুজ বলতে পারি আমরা, অতিভুজ। অতি মানে কি বলতে পারি, অনেক, আর ভুজ মানে কি বাহু, মানে অনেক বড় বাহু বলতে পারি আমরা। তো যেহেতু বড় বাহুটা বার করতে আমাকে বলেছে, যেহেতু আমাকে বড় বাহু বার করতে বলেছে, এই বড় বাহু পাবো কি করে আমরা, নিচে ছোটগুলোকে যোগ করে পাবো। কি বললাম, ছোটগুলোকে যোগ করে পাবো, কিন্তু পিথাগোরাস বললো শুধুমাত্র যোগ করলে হবে না, কিভাবে যোগ করবো, ওদেরকে বর্গ করে যোগ করলে তবেই কিন্তু আমরা পেয়ে যাব। অর্থাৎ অতিভুজের স্কোয়ার সমান কত হবে, লম্বের স্কোয়ার প্লাস ভূমির স্কোয়ার। ডিটেলসে পড়বে হবে ক্লাস 10-এ ওটা তোমরা শিখবে, ঠিক আছে। এখন জাস্ট এটা কি মনে রাখবো আমরা, অতিভুজের স্কোয়ার সমান কত হয়ে যায়, লম্বের স্কোয়ার প্লাস ভূমির স্কোয়ার হয়ে যায়। আর খেয়াল করে দেখো, যখন আমরা স্কোয়ারটা তুলবো, স্কোয়ার তুলে কি হয়ে যায়, রুট হয়ে যায়। এটা মনে রেখো, রুট কত আছে ভেতরেতে, ভেতরে বসে আছে লম্বের স্কোয়ার প্লাস কত বসে আছে, ভূমির স্কোয়ার বসে আছে, তাই তো বলতে পারি। আমি একটা এক্সাম্পল দিচ্ছি, ধরে নাও এই ত্রিভুজের মধ্যে লম্বটা আছে 4, ভূমি আছে 3, অতিভুজ তাহলে কত হবে,
ফর্মুলার মধ্যে মানটা বসিয়ে দাও। লম্বটা কত আছে 4, তো 4 স্কোয়ার, ভূমিটা কত আছে 3, তো 3 স্কোয়ার বলতে পারি আমরা। 4 স্কোয়ারিং করলে কত হচ্ছে 16 প্লাস 9 করলে কত পাচ্ছি, যোগ করলে 25 হয়ে গেল। আর 25 মানে কি একটা 5 ইন্টু 5, আর 5 ইন্টু 5 মানে কি একটা 5 বাইরে চলে আসলো। তাহলে এই রেসিতে অতিভুজটা কত পাচ্ছি আমরা 5 পেয়ে যাচ্ছি। এই কনসেপ্টটা মনে রেখো যে কী করে অতিভুজটা বার করতে হয়, ঠিক আছে। আর যখন সংখ্যা রেখার মধ্যে অমূল্য সংখ্যা বসাতে যাব আমরা, এই কনসেপ্টটা কাজে লাগবে, ঠিক আছে। তো এবার দেখব কি আমরা যে অমূল্য সংখ্যাকে কি করে সংখ্যা রেখার মধ্যে স্থাপন করতে হয়। প্রথম যে নাম্বারটা নিয়েছি সেটা কি বললাম, √2। তো ফার্স্ট মন দিয়ে খেয়াল করো যে √2, তাই তো। তো √2 মানে বলতে পারি যে √1 + 1। এরকম কেন করলাম আমরা, আমি আগের দিনই বলেছিলাম যে অমূল্য সংখ্যা কিন্তু যেমন তেমন হয় রাখা যাবে না। কীরকমভাবে রাখবো আমরা সংখ্যা রেখার মধ্যে, প্রথমে স্টেপটা মন দিয়ে খেয়াল করো। প্রথমে একটা লম্বা লাইন টেনে নাও একটা, দেন করব কি শূন্যতে মার্কিং করো। একটা ছেড়ে ছেড়ে নেবে কিন্তু, মানে শূন্যের পর 2কে নাও, 2-এর পর 4কে নাও, 4-এর পর 6, 8, 10 এমন 2 গ্যাপ করে করে মানটা নিয়ে নাও প্রথমে। এবারে করব কি আমরা এইগুলোকে নাম্বারিং করো। ধরলাম এই পয়েন্টটা 0 পয়েন্ট, এটা কত -1, এটা কত +1, এটা কত +2, +3, +4, +5 অ্যান্ড সো অন, ঠিক আছে। তো এখন ব্যাপারটা হলো কি √1 + 1, মানে যখন এগুলো অ্যাপ্লাই করতে যাবো ফার্স্ট কী করতে আমাকে হবে বলো তো, একটা সমকোণী ত্রিভুজ বানাতে হবে। কত পয়েন্টে বানাবো ফার্স্ট মন দিয়ে খেয়াল করো। 1 + 1 মানে কি, ভূমিতে করবো কি 1কে নেব। কতকে নেব 0 থেকে 1 পর্যন্ত 1কে নেওয়া হয়ে গেল। তারপরে কতকে নেব আমরা 1কে, বাট একটা নেব কোথায় আমরা অতিভুজের প্রথমে লম্ব টানবো আমরা, লম্ব টেনে তার উপরে আমরা বানাবো, ঠিক আছে 1টা। তো ফার্স্ট লম্বটা বানাও। এটা কী হয়ে গেছে, লম্ব হয়ে গেছে, তাই তো। তো লম্বকে জয়েন করো এবারে। এবার মন দিয়ে খেয়াল করো, তো লম্বটা কতকে নিয়েছি আমরা 1কে নিয়েছি, তাই তো। 1 + 1, তার 1 মাপটা এখান থেকে নাও এবারে, তার 1 মাপটা এখান থেকে আমরা নিলাম, ঠিক আছে। নিয়ে করবো কি এখানে বসে টেনে দেবো আমরা, ঠিক আছে। এটা 1 হয়ে গেল। তাহলে এও 1 আর এও কত পেয়েছি আমরা 1 পেয়ে গেছি। দুটোকে এবার জয়েন করে দাও। তো জয়েন করলে সেই মুহূর্তে কত পাচ্ছি আমরা, এই পার্টটা কত হয়ে গেল √2 হয়ে গেল। এই পার্টটা কত পাচ্ছি 1, এই পার্টটা কত পাচ্ছি 1। আর আমরা কি জানি একটা সমকোণী ত্রিভুজের মধ্যে অতিভুজ সমান কত হয়ে যায়, লম্বের স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার। লম্বটা 1 স্কোয়ার প্লাস 1 স্কোয়ারিং করলে কত পাচ্ছি √2 পেয়ে যাচ্ছি, ঠিক আছে। এবার করবো কি আমরা এই মাপটাকে সংখ্যা রেখার মধ্যে আনবো। কী করে আনবো, প্রথমে কাজ করে এখান থেকে এ পর্যন্ত মাপটাকে নিয়ে নাও, নিয়ে করব কি আমরা এই বরাবর একটা কার্ভ টেনে দাও, ঠিক আছে। তখন খেয়াল করো কার্ভটা কী করলো, এই পয়েন্টকে সংখ্যা রেখায় টাচ করলো, তাই কী বলতে পারি এটাই হলো √2। √2-এর মানটা কত হয় প্রায় 1.414-এর মতো হয়ে যায়। এই মানটা কী বলতে পারি 1-এর থেকে বেশি বা 2-এর থেকে কম। দেখো কন্ডিশনটা স্যাটিসফাই করে গেছে। এবার দেখবো কি আমরা যদি আমাদেরকে √3-কে স্থাপন করতে বলে, মনে রাখবে √3-কে স্থাপন করতে গেলে কিন্তু অবশ্যই আগে আমাকে √2-কে স্থাপন করতে হবে। কেন মনে রাখবে এটা, √3 মানে বলতে পারি যে √2 তার হোল স্কোয়ার প্লাস 1 স্কোয়ার। আর √2 স্কোয়ারিং করলে কত পাচ্ছি 2 পাচ্ছি, প্লাস কত 1 স্কোয়ারিং করলে 1, তো 2 + 1 মানে 3 পেয়ে যাচ্ছি আমরা। √3 তখনই পাবো আমরা যখন √2 স্কোয়ার আর প্লাস 1 স্কোয়ার করবো। অর্থাৎ কী করবো আমরা ভূমিটাকে √2 নেব, লম্বটাকে 1 নেব। অর্থাৎ কি বলতে পারি √2 করবো কি আমরা ভূমি রাখবো, আর করবো কি এর উপর লম্ব বানাবো একটা, ঠিক আছে। তো লম্বটা কী করে বানাবো আমরা, একদম সেম নিয়ম, আগে একটা 90 ডিগ্রি অ্যাঙ্গেল এঁকে ফেলো, তবেই তো সেটা লম্ব হয়ে যাবে। তাহলে 90 ডিগ্রি অ্যাঙ্গেলটা বানাচ্ছি এখানে, এটাকে ভূমি রেখে এর উপরে কিন্তু বানাতে আমাকে হবে, ঠিক আছে, এই পয়েন্ট থেকে। এবারে কাজ কর এখানে বসে এখন লম্বটা বানাও। তো কন্ট্যাক্ট পয়েন্টটা পেয়ে গেছি আমরা, এবার জয়েন করে দাও। তা সেই মুহূর্তে কত পেয়েছি আমরা
একটা লম্ব পেয়ে গেছি। তা লম্বের মাপটা কতকে নেব আমরা? নিশ্চয়ই 1কে নিয়ে নেব, কারণ কি ভূমি √2 পেয়ে গেছি। তাহলে 1 মাপটা এখন নিয়ে নাও। তাহলে 1 মাপটা এখন করলাম কি, এখান থেকে নিয়ে নিলাম, নিয়ে করব কি সেটাকে এখন পুট করে দেব। ব্যাস হয়ে গেল। তাহলে এই পয়েন্টটা কি পেয়েছি আমরা? 1 পয়েন্ট পেয়ে গেছি। তখন এই পয়েন্ট জয়েন করব আমরা। এটা তাহলে কি হয়ে গেল? অতিভুজ √3 হয়ে গেল বলতে পারি আমরা। এবার করব কি, এই বাহুটাকে সংখ্যারেখার মধ্যে আনবো। কি করে সম্ভব? মন দিয়ে খেয়াল করো। প্রথমে √3 মাপটাকে নিয়ে নাও, নিয়ে করব কি একটা কার্ভ টানবো, ঠিক আছে? তো কার্ভটাকে টানলাম, ঠিক আছে, সামান্য বেঁকে গেছে, সরি। তো খেয়াল করে দেখো এই কার্ভটা কি হয়েছে, এই পয়েন্টে কিন্তু টাচ করেছে। কোন পয়েন্টে? এই পয়েন্টে। তো এটা কী পয়েন্ট বলতে পারি? √3 পয়েন্ট। আর √3 মান কত হয়ে যায় বলো তো? √3 মান হয়ে যায় 1.732। তো খেয়াল করো এই মানটা অবশ্যই 2-এর থেকে কম মান, তাই কি বলতে পারি? অবশ্যই এটা ঠিক হয়েছে, ঠিক আছে। তো এবার করব কি, আমরা √5কে সংখ্যা রেখার মধ্যে স্থাপন করব। প্রথম কি করলাম, একটা লম্বা লাইন টানলাম। এবার করব কি, 2 গ্যাপ দিয়ে দিয়ে মানটাকে নিয়ে নাও। 0, 2, 4, 6, 8, 10, 12, ঠিক আছে। এরকম 2 গ্যাপিং দিয়ে দিয়ে মানটাকে নিয়ে নাও। ওকে, এবার লিখব কি আমরা, একটা থেকে 0 লিখলাম, এটা 1 করলাম, 2 করলাম, 3 করলাম, 4, 5 অ্যান্ড সো অন। এটা কত? -1কে রাখলাম, তাই তো। তাহলে এখন √5কে যদি পিথাগোরাসের মধ্যে অ্যাপ্লাই করতে চাই, তো √5কে বলতে পারি যে 2 স্কোয়ার প্লাস কত? 1 স্কোয়ার। কেন করতে পারি বলো তো? 2 স্কোয়ারিং করলে কত হচ্ছে? 4, 1 স্কোয়ারিং করলে কত হচ্ছে? 1। তো 4 + 1 করলে 5টা মিলছে। সেইখানে করব কি, আমরা ভূমিটাকে রাখবো কি 2 ঘর নেব, আর লম্বটা করব কি 1 ঘর নিয়ে নেব। তবেই কিন্তু অতিভুজটা আমরা √5 পেয়ে যাব। তার মানে কি বলতে পারি, ভূমি যেহেতু 2 ঘর নেব, তো 2 ঘর পর্যন্ত নিয়ে তারপরে আমরা লম্বটা বানাবো। এখন লম্বটা বানাবো। এবারে লম্বটা হয়ে গেছে, বাট মাপটা কত নেব এখান থেকে আমরা? লম্বটা কত আছে? 1 আছে, তাই তো। তো এখন 1 মাপটা আমরা নিয়ে নেব। এই পর্যন্ত কত হয়ে গেল? 1 হয়ে গেল। তো 1 মাপটা এখানে বসিয়ে দিলাম, ঠিক আছে। তো এখন করবো কি, আমরা 0 থেকে 1 পর্যন্ত জয়েন করব, ঠিক আছে। তবে কি পাবো আমরা? ভূমিটা হয়ে যাচ্ছে কত? 2, লম্বটা কত হয়ে যাচ্ছে? 1। তবেই তো 2 স্কোয়ার প্লাস 1 স্কোয়ার করলে অতিভুজটা আমরা √5 পেয়ে যাব। এবার করবো কি, এই √5 মানটাকে আমরা নিয়ে নেব, মানটাকে নিলাম। এই √5 মানটা নেওয়ার পর করবো কি, আমরা এইখান থেকে কার্ভ টানবো, ঠিক আছে। কার্ভটা টানা হয়ে গেল, ঠিক আছে। তো এই যে পয়েন্টটা পেয়েছি, পয়েন্টটা কত হয়ে গেল? √5 পয়েন্ট হয়ে গেল, ঠিক আছে। কীরকমভাবে যদি √6কে পুট করতে বলে, √6 মানে বলতে পারি কত? √5 তার হোল স্কোয়ার প্লাস কত? 1 স্কোয়ার বলতে পারি। তো √5 স্কোয়ারিং করলে কত পাচ্ছি? 5 + 1 মানে কত? 6 পাচ্ছি আমরা। তো মনে রাখবে, √6 করতে গেলে কিন্তু আগে √5টা জানতে আমাকে হবে। তো √5 কিন্তু আঁকা হয়ে গেছে। এবার করবো কি, আমরা লম্বটা 1 পাওয়ার জন্য করবো কি, উপরে একটা লম্ব অর্থাৎ 90 ডিগ্রি অ্যাঙ্গেলটা আমরা ফার্স্টে বানিয়ে নেব। তো বানিয়ে নাও। মোটামুটি এরকম দেখতে হবে একটা। বলতে পারি আমরা। তো জয়েন করে এখান থেকে। এবারে এটা কি পেয়ে গেছি? লম্ব পেয়ে গেছি। আর মাপটা কত আছে? 1 আছে। তো 1 মাপটা এবার নিয়ে নাও। 1 মাপটা নেওয়া হয়ে গেছে। নিয়ে করব কি, এখানে বসিয়ে দেবো আমরা, ঠিক আছে। তাহলে এই পয়েন্টটা কত পেয়েছি আমরা? জয়েন করার পর √6 পেয়ে গেছি, রাইট। এবার করব কি, √6 যেটা পেয়েছি আমরা সেই মাপটাকে নিয়ে সংখ্যা রেখার মধ্যে বসিয়ে দেব। তো √6 মাপটা নিলাম, এই নিলাম, নিয়ে এবার করব কি, সেই মাপটাকে সংখ্যা রেখার মধ্যে স্থাপন করলাম। তাহলে এই যে পয়েন্টে টাচ করলো, এই পয়েন্টে কত আমাদের? √6, ওকে।